ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা ৫৩ শিশু শিক্ষার্থী নিহত। তেল আবিব সহ মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনায় পাল্টা আক্রমণ, নিহত এক। তেহরানবাসীকে সরে যাওয়ার নির্দেশ। বাংলাদেশ সহ বহু দেশ থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট চলাচল স্থগিত। যাত্রীদের ভোগান্তি, হটলাইনে ফোন করে বিমানবন্দরে আসার অনুরোধ। প্রবাসীদের সতর্ক করে নির্দেশনা। গণতন্ত্রের পথ মসৃণ করতে সব দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রী। জনস্বার্থ বিরোধী কিছু হলে বিরোধিতার ঘোষণা ডাক্তার শফিকুরের। এবং পাবনায় বাড়ি থেকে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণের পর হত্যা, বাধা দেয় দাদিকেও খুন। ধর্ষক ও আশ্রয়দাতাদের শেকড় উপড়ে ফেলার হুঁশিয়ারি মন্ত্রী। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। ইরানে যৌথ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তেহরানে আয়াতুল্লাহ আলী খামিনির কার্যালয় সহ কয়েকটি এলাকায় বিস্ফোরণ হয়েছে। এতে একটি স্কুলের অন্তত ৫৩ শিশু শিক্ষার্থী নিহত হয়েছেন। পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরানও। ইসরায়েলের পাশাপাশি আরব আমিরাত, কুয়েত, কাতার ও বাহরাইনের মার্কিন সামরিক ঘাঁটিতেও আক্রমণ চালানো হয়েছে। আবুধাবিতে নিহত হয়েছেন একজন। স্থানীয় সময় শনিবার সকালে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। যৌথ এই হামলায় ধ্বংস হয়ে যায় একটি প্রাথমিক স্কুল। এতে স্কুলটির অর্ধশতাধিক শিশু শিক্ষার্থী নিহত হন, আহত হন অনেকে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, কয়েক দফা বিস্ফোরণে শব্দ শোনা যায় তেহরানে, বেজে ওঠে সাইরেন। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পরমাণু শক্তি সংস্থা, পারচিন সামরিক কমপ্লেক্সে হামলা চালায় ইসরায়েল। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনির কার্যালয়ের সামনেও বিস্ফোরণ হয় বলে জানানো হয়। তবে ইরানের এক কর্মকর্তা জানিয়েছেন, নিরাপদ স্থানে আছেন আয়াতুল্লাহ খামিনি, নিরাপদে আছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও। বন্ধ করা হয়েছে আকাশসীমা। হামলার পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরানও। ইসরায়েলের উত্তরাঞ্চলে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। ইসরায়েলের পাশাপাশি সৌদি আরবের রিয়াদ, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত সহ পারস্য উপসাগরীয় দেশগুলোর অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে বাহরাইন, আবুধাবি ও কাতার সহ বিভিন্ন জায়গায় ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এদিকে ইরানের হামলার পর কাতারের মার্কিন দূতাবাসের কর্মীদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। ইরানের শাসন ব্যবস্থার হুমকি দূর করে মার্কিন জনগণকে রক্ষাই হামলার লক্ষ্য বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। The armed forces and all of the police, I say tonight that you must lay down your weapons and have complete immunity. গেল কয়েকদিন ধরেই পরমাণু ইস্যুতে দফায় দফায় বৈঠক করে ওয়াশিংটন, তেহরান। আলোচনা ভেস্তে গেলে ইরানে হামলার হুমকি দিয়ে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই হুমকি অবশেষে বাস্তবায়ন করল যুক্তরাষ্ট্র। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। এদিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘাতের কারণে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। 13636 নম্বরে যোগাযোগ করে যাত্রীদের বিমানবন্দরে আসার অনুরোধ করেছেন কর্তৃপক্ষ। এদিকে প্রবাসীদের সতর্ক করে নানা নির্দেশনা দিয়েছে দূতাবাস। ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। নিরাপত্তাজনিত কারণে আকাশসীমা বন্ধ করেছে সৌদি আরব, কাতার, বাহরাইন সহ পারস্য উপসাগরীয় অঞ্চলের বেশিরভাগ দেশ। বাতিল হয়েছে শত শত ফ্লাইট। বাংলাদেশ থেকেও মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করেছে এয়ারলাইন্সগুলো। এতে ভোগান্তিতে পড়েছেন বিমানবন্দরে আসা অনেক যাত্রী। এখন ফ্লাইট বন্ধ, আর কি যুদ্ধ চলে, এই জন্য নাকি ফ্লাইট বন্ধ। কয়টার সময় ফ্লাইট হবে না, পরবর্তীতে কোন সময় ফ্লাইট হবে এই কিছু এখনো জানায় নাই। বিকাল 4টায় আইছি, সৌদি যাব, দাম্মাম। ফ্লাইট 9টায়। হ্যাঁ, এখন কিছু বলে নাই পর্যন্ত, বলছে 9টা পর্যন্ত অপেক্ষা করেন, আমরা জানাবো। এই অবস্থায় বিমানবন্দরে আসার আগে যাত্রীদের হটলাইন নম্বরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আমাদের যে মিডিয়াম ফ্লাইট গুলোকে হোল্ড করে রাখতে বলা হয়েছে। 13636 এই নাম্বারে যোগাযোগ করে তারা যেন এয়ারপোর্টে আসে, মানে আমরা না বলা পর্যন্ত যাত্রীরা যেন এয়ারপোর্টে না আসেন। স্থগিত হওয়া ফ্লাইটের যাত্রীদের বিষয়ে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে বিমান পরিবহন সংস্থাগুলো। এখানে যাত্রীদের বিকল্প পরবর্তী ফ্লাইট যখন শুরু হবে তখন এগুলো বিকল্প ওয়েতে যেভাবে রিশিডিউল করা যায় সেভাবে করবে। যেহেতু এটা একদম বৈশ্বিক একটা প্রবলেম, এখন এটা সিদ্ধান্তটা ওইভাবেই আসতে হবে আর কি, সবার যেভাবে আসে সেভাবেই।
মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। সবার জন্য ইনডোরে থাকে, এখন তো আউটডোরে থাকাটা কোনোভাবেই সমীচীন না। খুবই জরুরি কিছু না হলে বাড়ির বাইরে যাবে না, নিরাপদে ইনডোরে থাকবে আর কি। পরবর্তীতে আমরা আরো হয়তো সিচুয়েশন বুঝে টুকু দিব আর কি। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও রয়েছেন চরম উদ্বেগে। দেশটিতে বসবাসকারী প্রবাসীদের সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশনা দিয়েছে কাতারের বাংলাদেশ দূতাবাস। জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধে শাহজালাল বিমানবন্দরে চরম বিপাকে পড়েছেন যাত্রীরা। সেখানে আছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। দেখুন, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিস্থিতি, শত শত মানুষ তারা অপেক্ষমান যারা আছেন তারা আসলে জানেন না তাদের পরবর্তী গন্তব্য কোথায়। তারা কি দেশের বাইরে যাবেন, নাকি এইখানে বিমানবন্দরে অবস্থান করবেন, নাকি তারা যে গ্রাম থেকে এসেছেন বা বাংলাদেশের যে জনপদ থেকে এসেছেন সেখানে ফিরে যাবেন, নাকি শহরেই আশেপাশে কোথাও হোটেল নিয়ে এই রাত্রি যাপন করবেন। ঠিক এইখানে এই যে মধ্যপ্রাচ্যগামী শত শত মানুষ আছেন, তারা এই ধরনের এক ধরনের দুশ্চিন্তার মধ্যে আছেন। তাদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি, এখন পর্যন্ত তাদের কাছে আনুষ্ঠানিকভাবে এয়ারলাইন্সগুলো থেকে কোনো ধরনের নির্দেশনা আসে নাই। তবে কয়েকটি এয়ারলাইন্সের নোটিশ আমরা দেখতে পেয়েছি বিমানবন্দরে। সেখানে বলা হচ্ছে যে তারা তাদের অফিসে, যে এয়ারলাইন্স থেকে তারা টিকিট কেটেছেন, এজেন্ট অফিসে যেন তারা যোগাযোগ করেন সেই নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এই যে হাজার হাজার শত শত মানুষ এখানে আছেন, শারজাগামী, তারপর দুবাইগামী, সৌদি আরবগামী, তারা শুধু এইটুকু জানতে পেরেছেন মিডিয়ার কল্যাণে যে তাদের সমস্ত ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে। এর বাইরে আসলে তারা আসলে কি করবেন সেগুলো এখনো জানেন না। তবে এইখানে সিকিউরিটির সঙ্গে যারা কথা বলেছি তারা বলছেন যে শুধুমাত্র মধ্যপ্রাচ্যগামী যে সমস্ত ফ্লাইট আছে সেগুলোকেই ক্যান্সেল করা হয়নি, বরং মধ্যপ্রাচ্য ট্রানজিট দিয়ে যে সমস্ত ফ্লাইট ইউরোপ এবং আমেরিকায় যায় সে সমস্ত ফ্লাইটও এখানে স্থগিত করা হয়েছে। কারণ যেহেতু পুরো মধ্যপ্রাচ্যের আকাশসীমা একেবারে বন্ধ ঘোষণা করা হয়েছে, সেই কারণে আসলে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। তবে এইখানে যেটি দেখা যাচ্ছে, স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে যে ঢাকার আশেপাশে যে সমস্ত দেশ আছে এবং বিমানবন্দর আছে, ভারত, তারপর করাচি, পাকিস্তানের, এদিকে থাইল্যান্ড কিংবা চীন, অর্থাৎ পূর্ব দিকে যে সমস্ত বিমানবন্দর রয়েছে বা দেশ রয়েছে সে সমস্ত ফ্লাইটের যাত্রীরা কিন্তু আসা যাওয়া করছেন এবং তারা যেতে পারছেন। তবে এই মুহূর্তে সবচেয়ে এইখানকার যাত্রীদের যে ভোগান্তির ব্যাপারটি রয়েছে সেটি হলো যে তারা এখন পর্যন্ত জানেন না যে তারা আসলে কি করবেন। তাদের ফ্লাইট কি 12 ঘন্টা দেরি হবে, নাকি 24 ঘন্টা দেরি হবে, নাকি অনির্দিষ্টকালের জন্য পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তারা গ্রামের বাড়ি চলে যাবেন। তবে কিছুক্ষণ আগে একটা নোটিফিকেশন আমরা বাংলাদেশ বিমান এবং বেসামরিক বিমান চলাচল থেকে পেয়েছি। তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত যাতে এই প্রবাসগামী যারা আছেন তারা যেন বিমানবন্দরে আর না আসেন। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধে শাহজালাল বিমানবন্দরের যে বিপাকে পড়েছেন যাত্রীরা, এই বিষয়ে সবশেষ নিয়ে আমরা সরাসরি যুক্ত ছিলাম বিমানবন্দর এলাকায়। জনপদের সময় আরও থাকছে। বকেয়ার দাবিতে রূপগঞ্জে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সংঘর্ষে পুলিশ সহ আহত বেশ কয়েকজন। সেনা হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। গণতন্ত্রের পথ মসৃণ করতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জামাতের ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে আহ্বান জানিয়েছেন তিনি। জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের সময় বলেছেন, দেশের উন্নয়নে সরকারের যে কোনো উদ্যোগে সহযোগিতা করলেও জনস্বার্থ বিরোধী সিদ্ধান্তের বিরোধিতা করবেন তারা। শনিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী। অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে ইফতার মাহফিলে অংশ নেন ৭১-এর বীর মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধারা। কয়েকজন সাবেক উপদেষ্টাও যোগ দেন অনুষ্ঠানে। প্রয়াত প্রধানমন্ত্রী এবং বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মরণের মাধ্যমে সভাপতির বক্তব্য শুরু করেন জামায়াত আমির। আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে
সেই মহান ব্যক্তিত্বকে স্মরণ করছি। এমন ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখার প্রত্যাশায় কোটি মানুষ দীর্ঘদিন অপেক্ষা করেছে উল্লেখ করে জামায়াত আমির আগামীর সংসদ জনগণের জন্য অর্থবহ করে তোলার আশাবাদ ব্যক্ত করেন। আমরা গতানুগতিক কোনো বিরোধী দল হিসাবে এই সংসদে ফাংশন করতে চাই না। আমরা চাই এই সংসদ হোক অর্থবহ, জনগণের সমস্ত চাওয়া পাওয়ার কেন্দ্র। সরকারি দল তারাও যেমন দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, আমরাও বিরোধী দলের অবস্থান থেকে দায়িত্বশীল গঠনমূলক ভূমিকা পালন করতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নির্বাচনের মাধ্যমে যে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে তা হাজারো মানুষের অকাতরে প্রাণ দেওয়ার মাধ্যমে অর্জিত হয়েছে। গণতন্ত্রের পথ মসৃণ করতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি। বাংলাদেশের মানুষ আজকে অনেক প্রত্যাশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক আশা নিয়ে আমাদের সকলের দিকে তাকিয়ে আছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে অকাতরে জীবন দিয়েছে, বিভিন্ন অত্যাচার, নির্যাতন, গুম, খুনের শিকার হয়েছে, এত ত্যাগের বিনিময়ে আমরা আজকের এই গণতন্ত্রের যাত্রা যেটি সূচনা হচ্ছে বা হয়েছে নির্বাচনের মাধ্যমে, সেটির সুযোগ পেয়েছে। আগামীর রাজনীতি হবে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের, এমন প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। প্রধান বিরোধী দল আয়োজিত কোনো অনুষ্ঠানে সরকার প্রধানের আগমন। দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতিতে এমন সংস্কৃতি ছিল অনুপস্থিত। আজ একই ইফতারের টেবিলে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বসে জানান দিচ্ছে ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক মতপার্থক্য কিংবা তর্ক বিতর্ক থাকলেও জাতীয় স্বার্থে সবাই এক থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, জাতীয় সংসদ হবে আলোচনার কেন্দ্রবিন্দু। সন্ধ্যায় এনসিপির প্রথম প্রতিষ্ঠাবর্ষ উপলক্ষে ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদের কোনো বিষয়ে সরকারের বাদ দেওয়া উচিত হবে না। তৃণমূলকে শক্তিশালী করার প্রত্যাশা জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, স্থানীয় সরকার নির্বাচন দ্রুত সময় দিতে হবে। অন্তর্বর্তী সরকার যেসব অধ্যাদেশ জারি করেছে তা এই সংসদে আইন আকারে পাশ করার আহ্বানও জানিয়েছেন তিনি। পাবনার ঈশ্বরদীতে ঘর থেকে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। বাধা দেয় খুন করা হয়েছে দাদিকেও। এই ঘটনা এলাকায় নেমেছে শোকের ছায়া। জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসীর। জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করা হয়েছে। বাড়ির আঙিনায় পড়ে আছে নিথর দেহ। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। এই চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলার ভবানীপুর গ্রামে। শুক্রবার রাতে গ্রামের কান্নার শব্দ শুনতে পায় স্থানীয়রা। পরে গ্রামের লোকজন রাস্তায় গেলেও হঠাৎ থেমে যায় কান্নার শব্দ। পরে নিজ বাড়িতে ফিরে যায় সবাই। শনিবার সকালে স্থানীয়রা জয়নাল খার বাড়িতে গেলে উঠানে তার মা সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ দেখতে পায়। এক পর্যায়ে ঘরের নাতনি জামিলাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির পাশে গমক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মাঠের মধ্যে সব যায় দেখা যায় ওই জামের নাম হইল। স্বজনদের অভিযোগ, বাধা দেয় দাদিকে হত্যার পর নাতনিকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। আমার সন্তানকে যেভাবে মারাছে তার থেকে নিষ্কৃত করে যেন ওদেরকে মারে। রক্ত ফলো করে ওখানে দৌড়ে চলে গেল। যাওয়ার পরে ওখানে গিয়ে দেখে যে বিবস্ত্র অবস্থায়, হয়তো হতে পারে ধর্ষণ হতে পারে। জড়িতদের ধরতে মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। আমাদের লোকজন যারা কাজ করছে কয়েকটা টিমে, আমরা এটা ডিটেক্ট করে ফেলবো এবং যারা অপরাধী তাদেরকে মূল ঘটনা আপনাদেরকে সামনে অতি শীঘ্রই আমরা উপস্থাপন করব। স্থানীয়রা জানান, বাড়িতে নিহত দাদি ও তার নাতি ছাড়া অন্য কেউ ছিল না। পরিবারে একজন পুরুষ থাকলেও সে তার মেঝো মেয়ের বাড়িতে 3 থেকে 4 দিন আগে বেড়াতে যান। সময় সংবাদ, পাবনা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। সকালে মহাসড়কের মৈকুলি এলাকায় সড়ক অবরোধ করে বি ব্রাদার্স গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়। দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে শ্রমিকরা আরও উত্তেজিত হয়ে ওঠে। এক পর্যায়ে মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। চাঁদপুর ও গাইবান্ধা বসতবাড়ি থেকে উদ্ধার করা হয়েছে 2 নারীর মরদেহ। এছাড়াও গাজীপুরের সড়কের পাশ থেকে উদ্ধার করা হয়েছে কিশোরের দগ্ধ লাশ।
দুপুরের চাঁদপুরের মতলব উত্তরের একটি বাড়ি থেকে পারুল বেগমের মরদেহ উদ্ধার করা হয়। জীবিত উদ্ধার হওয়া পারুলের পুত্রবধূ হালিমা আক্তারের দাবি, অজ্ঞাত কয়েকজন বাড়িতে প্রবেশের পর শাশুড়িকে হত্যা করে। লুটপাটের পর পালিয়ে যায় দুর্বৃত্তরা। এদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের একটি বাসা থেকে উদ্ধার করা হয় চণ্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুন্নাহার রুমার মরদেহ। তছনছ অবস্থায় ছিল পুরো ঘর। এছাড়াও সকালে গাজীপুরের শ্রীপুরের বৃন্দাবন এলাকায় সড়কের পাশ থেকে কিশোরের দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জনপদ সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা, 50 শিক্ষার্থী সহ নিহত 70। তেল আবিব সহ মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনায় পাল্টা আক্রমণ, নিহত 1। তেহরানবাসীকে সরে যাওয়ার নির্দেশ। বাংলাদেশ সহ বহু দেশ থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট চলাচল স্থগিত। হটলাইনে ফোন করে যাত্রীদের বিমানবন্দরে আসার অনুরোধ। প্রবাসীদের সতর্ক করে নানা নির্দেশনা। এবং গণতন্ত্রের পথ মসৃণ করতে সব দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জামাতের ইফতারে প্রধানমন্ত্রী, জনস্বার্থ বিরোধী কিছু হলে বিরোধিতার ঘোষণা ডাক্তার শফিকুরের। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আবারও আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।